নমস্কার বন্ধুরা, গল্প পাঠের আসরে আপনাদেরকে স্বাগত। আজ আপনাদের জন্য রয়েছে শেক্সপিয়ারের রচনা অবলম্বনে অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রার গল্প। আজ প্রথম খণ্ড। আর এই ধরনের বিভিন্ন স্বাদের গল্প পেতে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা, বেল আইকনটি প্রেস করুন। আজকের গল্প অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা, রচনা শেক্সপিয়ার, গল্প পাঠে শ্রীপর্ণা, ছদ্মনাম। অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা। রোমের জুলিয়াস সিজার ছিলেন নিঃসন্তান। নিজের ভাগ্নে অক্টাভিয়াসকে তিনি দত্তক নিয়েছিলেন। ইনি অক্টাভিয়াস অগাস্টান সিজার নামেও পরিচিত। এর নামেই ইংরেজি আগস্ট মাসের নামকরণ করা হয়েছে। ক্যাসিয়াস, ব্রুটাস প্রমুখ ধনী রোমানদের ষড়যন্ত্রে জুলিয়াস সিজারের খুনের ঘটনা সবারই জানা। সিজার খুন হবার পরে মার্ক অ্যান্টনি আর অক্টাভিয়াসের সৈন্যবাহিনীর সঙ্গে লড়তে গিয়ে সিজারের খুনের ষড়যন্ত্রকারীরা একে একে নিহত হলো। এরপরে রোম সাম্রাজ্যের 3 ভাগে ভাগ করা হলো। রোম সমেত পশ্চিম ইউরোপের শাসনভার গ্রহণ করলেন অক্টাভিয়াস সিজার স্বয়ং। আফ্রিকা ও পশ্চিম এশিয়ার যাবতীয় রাজ্যের শাসনভার পেলেন মার্ক অ্যান্টনি। রোমের সেনেটের অন্যতম বিশিষ্ট ধনী সদস্য লেপিডাসকে আগেই নিজেদের দলে টেনে নিয়ে অক্টাভিয়াস রোমে চালু করেছিলেন ট্রায়াম্ভির বা ত্রয়ী শাসন ব্যবস্থা। অক্টাভিয়াস ও মার্ক অ্যান্টনির মধ্যে ভাগ বাটোয়ারা হবার পরে যেসব রাজা বাকি রইল, সেসব রাজ্যের শাসনভার পেলেন লিপিডাস। রোমের অধীন হওয়া সত্ত্বেও ইজিপ্ট বা মিশরে স্বাধীনভাবে রাজত্ব চালাতেন গ্রিক বংশীয় সম্রাট টলেমির রাজবংশ। অ্যান্টনি যখন আফ্রিকায় আসেন, সে সময় মিশরে সিংহাসনে বসে রাজত্ব চালাচ্ছেন সম্রাট চতুর্থ টলেমির মেয়ে ক্লিওপেট্রা। চামড়ার রং কালো হলেও মোহিনী শক্তি বলতে যা বোঝায়, ক্লিওপেট্রার মধ্যে তার অভাব নেই। তার কাছাকাছি যে পুরুষ আসে তারই মাথা ঘুরিয়ে দেন তিনি। মার্ক অ্যান্টনি বিবাহিত, কিন্তু ক্লিওপেট্রার প্রথম দেখার পরে তার নিজের মাথাও ঘুরে গেল। রোম সাম্রাজ্যের অন্যতম অংশীদার হিসেবে ক্লিওপেট্রার সঙ্গে যে ব্যবধান রাখা তার কর্তব্য ছিল, তা ঘুচিয়ে মার্ক অ্যান্টনি এমনভাবে তার সঙ্গে দিনরাত ওঠা বসা মেলামেশা শুরু করলেন মিশরের প্রজাসাধারণের কাছে, যা রীতিমতো নিন্দা ও বিরুদ্ধ সমালোচনার বিষয় হয়ে দাঁড়ালো। আলেকজান্দ্রিয়ায় ক্লিওপেট্রার প্রাসাদ। প্রাসাদের ভেতরে একটি ঘরে মার্ক অ্যান্টনি 2 ঘনিষ্ঠ সহচর ফাইলো আর ডেসিটিয়াস একান্তে মার্ক অ্যান্টনির স্বভাবের সমালোচনা করছেন। মহাবীর ও যুদ্ধবিদ্যায় অসাধারণ দক্ষ হিসেবে এক সময় যাকে সবাই চিনত, সেই মার্ক অ্যান্টনি হালে ক্লিওপেট্রাকে ভালোবেসে তাকে নানাভাবে খুশি করে দিনের বেশিরভাগ সময় কাটাচ্ছেন। দুজনের কথাবার্তা শেষ হবার আগেই ক্লিওপেট্রা আর তার সঙ্গীদের নিয়ে সেখানে হাজির হলেন মার্ক অ্যান্টনি। তাদের আসতে দেখে ওরা দুজন আড়ালে সরে গিয়ে তাদের উপর নজর রাখতে লাগলেন। বলো না, তুমি আমায় ঠিক কতটা ভালোবাসো বলে আর চোখে অ্যান্টনির দিকে এক ঝলক লাস্য ভরা চাহনি ছুড়ে দিলেন ক্লিওপেট্রা। সত্যি সত্যি যে ভালোবাসে, সে কতটা ভালোবাসে এই কথা কি করে তার পক্ষে বলা সম্ভব? পাল্টা প্রশ্ন করলেন অ্যান্টনি। সীমাহীন প্রেমকে কি গণ্ডি কেটে সীমিত করা যায়? তাহলেও কোথাও না কোথাও একটা সীমারেখা তার নিশ্চয়ই থেকে যায়, বললেন ক্লিওপেট্রা। তুমি যে সীমার কথা বলছো, অ্যান্টনি বললেন, তার হদিশ পেতে হলে
নতুন পৃথিবী, নতুন আকাশ বাতাস কোথায় আছে সে খোঁজ করতে হবে। আমি যে প্রেমের আদর্শে বিশ্বাসী, তাতে এই পৃথিবীর সীমারেখায় বেঁধে রাখা সম্ভব নয়। তার কথা শেষ হবার সঙ্গে সঙ্গে প্রহরী এসে অভিবাদন করে জানালো, ওম থেকে দূত এসেছে অ্যান্টনির কাছে। এমন নিবিড় প্রেম ঘন মুহূর্তে দূত এসেছে শুনে বিরক্ত হলেন অ্যান্টনি। ক্লিওপেট্রার সামনে মুখ ফুটে বলেই ফেললেন যে দূতের সঙ্গে তিনি দেখা করবেন না। প্রহরী এই কথা যেন তাকে জানিয়ে দেয়। ক্লিওপেট্রা বুদ্ধিমতী, দূত নিশ্চয়ই কোনো জরুরি খবর নিয়ে এসেছে, তাকে ফিরিয়ে দেয়া ঠিক হবে না। প্রেমার সম্পদকে এটাই বোঝালেন তিনি। রোমের দূতকে সসম্মানে নিয়ে আসার নির্দেশ প্রহরীকে দিয়ে ক্লিওপেট্রা নিজে সরে গেলেন সেখান থেকে। মার্ক অ্যান্টনিকে অভিবাদন করে রোমের দূত বলল, প্রভু অ্যান্টনি, আপনার স্ত্রী এই প্রথম যুদ্ধে গেলেন। আমার স্ত্রী যুদ্ধে গেলেন? দূতের কথা শুনে অবাক হলেন অ্যান্টনি। কয়েক মুহূর্ত ভেবে বললেন, নিশ্চয়ই তিনি তার দেবর লুসিয়াসের বিরুদ্ধে যুদ্ধ করছেন। ঠিকই ধরেছেন প্রভু। দূত বলল, তবে যুদ্ধ শেষ হবার পরে তারা নিজেদের মধ্যে যা কিছু বিরোধ সব আপোষে মিটিয়ে নেন। তারপরে ওরা দুজনে একসাথে সিজারের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন, কিন্তু সেই যুদ্ধে দুজনেই সিজারের কাছে শোচনীয়ভাবে হেরে যান। দুজনেই হার মেনেছে সিজারের কাছে। বাহ, খুব ভালো খবর। অ্যান্টনি মৃদু হেসে বললেন, আর কি খবর আছে বলো। পার্থিয়ার রাজা লিপিডাস তার সৈন্যবাহিনী নিয়ে এশিয়ার বিভিন্ন রাজ্য একের পর এক জয় করে চলেছেন। সিরিয়া, লিবিয়া, আয়োনিয়া রাজ্য একে একে দখল করেছেন তিনি। আর ঠিক এমনই সময়, এইটুকু বলেই থেমে গেলেন রোমের দূত। কিছু একটা বলতে গিয়েও বললেন না। আর ঠিক এমনই সময় আমি মার্ক অ্যান্টনি এখানে দিব্যি আরামে সময় কাটাচ্ছি, এই কথাই তো বলতে চান আপনারা? রোমের দূত উত্তর না দিয়ে মুখ নিচু করে দাঁড়িয়ে রইলেন। কই, কে আছো? দরজায় দাঁড়ানো প্রহরীর দিকে তাকালেন অ্যান্টনি। সিসিয়ন থেকে কোনো দূত এসেছেন শুনলাম, তাকে পাঠিয়ে দাও। রোমের দূত বিদায় নিতে ভেতরে এলেন সিসিয়নের দূত। অভিবাদন জানিয়ে বললেন, প্রভু অ্যান্টনি, আপনার জন্য এক নিদারুণ দুঃসংবাদ আমি নিয়ে এসেছি। আপনার স্ত্রী ফুলভিয়া অল্প কিছুক্ষণ হলো আচমকা দেহত্যাগ করেছেন। ফুলভিয়া বেঁচে নেই? অবাক চোখে দূতের দিকে তাকালেন অ্যান্টনি। কোথায়, কিভাবে মারা গেছে সে? তিনি সিসিয়নে দেহত্যাগ করেছেন প্রভু, বলে দূত একটা চিঠি বাড়িয়ে দিলেন। তার মৃত্যু বিবরণী এতে লেখা আছে। চিঠি নিয়ে দূত অভিবাদন জানিয়ে বিদায় নিলেন। ফুলভিয়া আমায় একা রেখে চলে গেল, নিজের মনে আক্ষেপ করলেন মার্ক অ্যান্টনি। যতদিন বেঁচে ছিল ততদিন তাকে প্রতি পদে উপেক্ষা করেছি। আমায় অনুপযুক্ত ভেবে সরিয়ে রেখেছিল দূরে, কিন্তু আজ তার মৃত্যু সংবাদ শুনে বুকের ভেতরে যে এমন হাহাকার জাগবে তা আগে বুঝতে পারিনি। এক সময় মনে হয়েছে ফুলভিয়ার মৃত্যু সংবাদ যেদিন শুনব সেদিন খুশিতে ভরে উঠবে আমার মন, কিন্তু এখন দেখছি ঠিক তার উল্টোটাই হচ্ছে। স্বজন হারানো সীমাহীন দুঃখে মন ভরে উঠেছে কানায়। ফুলভিয়া ছিল মহীয়সী, তাকে ফিরে পাবার জন্য মন বারবার ব্যাকুল হয়ে উঠেছে। বেশ বুঝতে পারছি ক্লিওপেট্রা এক মায়াবিনী, ওর রূপ যৌবনের মোহ এক অদৃশ্য নিগ্রহে আমায় বেঁধে ফেলেছে, যার ফলে এইভাবে আমায় একের পর এক সর্বনাশ ঘটে চলেছে। এর থেকে বাঁচতে হলে সবার আগে ওই অদৃশ্য নিগ্রহ নিজেকেই ভাঙতে হবে, কুহকিনীর মায়াজাল ছিঁড়ে বেরিয়ে আসতে হবে, নইলে আরও কত সর্বনাশ ভবিষ্যতে ঘটবে কে জানে। তার অন্যতম অমার্ত এলোবারবাস ঘরে ঢুকতেই নিমেষের মধ্যে নিজেকে সামনে নিলেন অ্যান্টনি। এলোবারবাসের হালকা রসিকতার জবাবে বললেন, আর না বন্ধু,
এলো বারবাস, এবার আমায় এই দেশে ছেড়ে দেশে ফিরে যেতেই হবে। সে কি? আর চোখে তাকালেন এলো বারবাস। আপনি দেশ ছেড়ে চলে গেলে এখানকার মেয়েদের কি অবস্থা হবে? তারা আপনার প্রেমিকা, আপনি চলে গেলে যে তারা সবাই আপনার অভাবে প্রাণ ত্যাগ করবে, একবারও তা ভেবেছেন? এসব রসিকতা করে আমায় আটকে রাখতে পারবে না এলো বারবাস, অ্যান্টনি বললেন। যেতে আমায় হবেই। এখানে যেভাবে দিন কাটানো আমার পক্ষে উচিত হচ্ছে না। তাছাড়া আমার স্ত্রী ফুলবি হঠাৎ মারা গেছেন। খানিক আগে দূতের মুখে তার মৃত্যুর সংবাদ পেয়েছি। মৃত্যুর সংবাদ পেয়ে মন খারাপ হয়েছে? এলো বারবাস হালকা গলায় বললেন। এ তো রীতিমতো সুসংবাদ। স্ত্রী মারা গেছেন শুনে কোথায় মন খুলে আনন্দ ফুর্তি করবেন তা নয়, তার জন্য শোকে মুচড়ে পড়ছেন। যে নিয়তি আপনার স্ত্রীকে নিয়ে গেছেন, দেখবেন তিনিই আবার একাধিক প্রেমিকা উপহার দেবেন আপনাকে। রসিকতার সময় এটা নয় এলো বারবাস, অ্যান্টনি বললেন। রোমে এখন পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে যত শিগগির সম্ভব আমায় সেখানে না গেলেই নয়। বুঝতে পারছি বন্ধু, হাসি মুখে বললেন এলো বারবাস, কিন্তু এখানকার পরিস্থিতির কথা একবারও ভেবে দেখেছেন? আমার তো মনে হচ্ছে ক্লিওপেট্রা আপনাকে এখান থেকে যেতে দেবেন না। এলো বারবাস অ্যান্টনিকে বললেন, আপনি নিজে রোমে কোনো খোঁজ রাখেন? সেক্সাস্টাস পাপিরাসের আদেশে তার সৈন্যবাহিনী রোমের সমুদ্র এলাকা দখল করে কার্যত সিজারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। সেখানকার সাধারণ মানুষের সমর্থন পাচ্ছে কাম্পিয়াস। এই বিদ্রোহ সময় মতো দমন করতে হলে আমার আজই রোমে পাড়ি দিতে হবে। দূতের মুখে খবর পেয়ে মার্ক অ্যান্টনি যে রোমে ফিরে যাবার তোড়জোড় করছেন, ততক্ষণে তা পৌঁছে গেছে ক্লিওপেট্রার কানে। অ্যান্টনিকে কিভাবে আলেকজান্দ্রিয়ায় প্রাসাদে আটকে রাখা যায় তাই নিয়ে দুই সহচরী আইরাস ও চার্মিয়ানের সঙ্গে ব্যাকুলভাবে আলোচনা করছেন রানী ক্লিওপেট্রা। কিন্তু তাদের অ্যান্টনির খোঁজ নিতে বললেন। চার্মিনার বলল, রানী অ্যান্টনিকে সত্যি সত্যি যদি ভালোবেসে থাকে তাহলে তার রোম যাত্রা বানচাল করে এখানে আটকে রেখো না। একথা বলছি কারণ তোমার প্রিয়তম যাতে সুস্থ থাকে, যাতে আজীবন তোমার প্রতি আসক্ত থাকেন। তোমার সবসময় সেই চেষ্টাই করা কর্তব্য। তুমি বোকার মতো কথা বলছো চার্মিয়ন, সহচরীর উপর ক্ষুব্ধ হলেন ক্লিওপেট্রা। তোমার কথা মতো চললে অ্যান্টনিকে হারাতে বেশি দেরি লাগবে না। খানিক বাদে ক্লিওপেট্রাকে খুঁজতে খুঁজতে মার্ক অ্যান্টনি নিজেই এসে হাজির হলেন। তাকে দেখেই ক্লিওপেট্রা অসুস্থ হবার ভান করলেন। সেই সঙ্গে তিনি যে অ্যান্টনির উপর ক্ষুব্ধ হয়েছেন চোখ মুখে হাবে ভাবে তা ফুটিয়ে তুললেন। বউয়ের কাছে যাবে বলেই রোমে যাবার সাফাই গাইছো তো? ক্ষুব্ধ ক্লিওপেট্রা বললেন। তাই তো, যাও, ভবিষ্যতে আর কখনো এখানে ফিরে এসো না। তোমার উপর আমার কোনো অধিকার নেই। তুমি যার জিনিস তার কাছেই ফিরে যাও। মিছিমিছি আমার উপর রাগ করছো ক্লিওপেট্রা বলে কেন তার এই মুহূর্তে রোমে ফিরে যাওয়া একান্ত দরকার তা ব্যাখ্যা করলেন অ্যান্টনি। সেই সঙ্গে স্ত্রীর মৃত্যু সংবাদও শোনালেন। ফুলভিয়ার মৃত্যু সংবাদ প্রথমে বিশ্বাস করতে চাইলেন না ক্লিওপেট্রা। তখন অ্যান্টনি সিসিয়নের দূতের দেওয়া চিঠিখানা তুলে দিলেন তার হাতে। চিঠি পড়ে ক্লিওপেট্রা বুঝলেন ফুলভিয়ার মৃত্যু সংবাদ মিথ্যা নয়। এবার সুর পাল্টে তিনি বললেন, স্ত্রীর মৃত্যু সংবাদ পেয়ে এক ফোঁটা চোখের জল তোমার চোখে দেখছি না। আমার মৃত্যু সংবাদ পেলে তোমার অবস্থা কি দাঁড়াবে তা জানতে ভারী স্বাদ হচ্ছে। ক্লিওপেট্রা অনেক বুঝিয়ে মার্ক অ্যান্টনি যখন তার কাছ থেকে বিদায় নিয়ে রোমে পাড়ি দিলেন। রোমে সিজারের প্রাসাদে ত্রয়ী শাসন ব্যবস্থার অন্য দুই অংশীদার লিপিরাস ও অক্টাভিয়াস সিজার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন। মিশরে অ্যান্টনির কাছে দূত পাঠিয়েছিলাম, অক্টাভিয়াস বললেন, কিন্তু দেশের বর্তমান সংকটময় পরিস্থিতির বিবরণ জেনেও অ্যান্টনি আমার দূতকে কোনো রকম গুরুত্ব দেন। অদ্ভুত লোক বটে এই মার্ক অ্যান্টনি।
কুশলী যোদ্ধা হিসেবে ওর এত খ্যাতি, জুলিয়াস সিজারের সঙ্গে দুনিয়ার এত দেশে লড়াই করেছেন সেই লোক আজ মিশরের ক্লিওপেট্রার মতো এক সৈরিনীর সঙ্গে দিনের বেশিরভাগ সময় কাটাচ্ছে। মদ আর ক্লিওপেট্রা আজ হয়ে দাঁড়িয়েছে তার সর্বক্ষণের সঙ্গী। রোম সাম্রাজ্য রক্ষার দায় যে আমাদের সঙ্গে সঙ্গে ও নিজের উপরেও বর্তেছে, মনে হয় এই ব্যাপারটাই উনি ভুলে গেছেন। অক্টেভিয়াসের কথা শেষ হবার সঙ্গে সঙ্গে একজন দূত ভেতরে ঢুকলো। অভিবাদন করে সে জানালো, সেক্সটাস পাপিয়াসের ক্ষমতা জলপথে দিনে দিনে বেড়েই চলেছে। দেশের বহু লোকের সমর্থনও আছে তার পেছনে। পাশাপাশি ম্যানেক্রেটিস ও মেনাস নামে ভূমধ্যসাগরের দুই কুখ্যাত জলদস্যু সমুদ্রের তীরবর্তী এলাকায় প্রায় রোজই অবাধে লুটপাট চালাচ্ছে। তাদের উৎপাত সেখানকার বাসিন্দাদের জীবন অতিষ্ঠ করে তুলেছে। ওই দুজন জলদস্যু কখন হানা দেয় এই ভয়ে সেখানকার ব্যবসায়ীরা আর পণ্য নিয়ে জাহাজে চেপে সাগর পাড়ি দিচ্ছে না। এ তো সত্যিই চিন্তার ব্যাপার হয়ে দাঁড়ালো। দূতের কথা শুনে মন্তব্য করলেন অক্টেভিয়াস, মার্ক অ্যান্টনির স্বভাব চরিত্রে যতই পরিবর্তন ঘটুক, এই সময় তাকে আমাদের একান্ত দরকার। লিপিডাস, আপনি আজই সেনানীদের ডেকে লড়াইয়ের জন্য তৈরি হবার নির্দেশ দিন। লিপিডাস যে সময় অক্টেভিয়াস সিজারের সঙ্গে আলোচনায় ব্যস্ত, ঠিক সেই সময় প্রাসাদের এক নির্বৃত্ত কক্ষে তাদের মহাশত্রু সেক্টাস পাপিয়াসও বসেছেন গুরুত্বপূর্ণ রাজনৈতিক আলোচনায়। তার আলোচনার সঙ্গী দুই কুখ্যাত জলদস্যু ম্যানাক্রিটাস ও মেনাস, ভূমধ্যসাগরের তীব্রবর্তী এলাকায় যারা কায়েম করেছে সন্ত্রাসের রাজত্ব, যাদের অত্যাচার ওই এলাকায় সাধারণ মানুষ শান্তিতে ঘুমোতে পারে না। সেক্টাস পাপিয়াস দুই জলদস্যুর সঙ্গে এমন মেজেছে কথাবার্তা বলছেন যেন সিজারের সঙ্গে তার যুদ্ধ বেঁধে গেছে আর সে যুদ্ধে তিনিই জিতেছেন। অক্টেভিয়াস সিজার রাজ্য শাসনের নামে রোমের প্রাসাদের শোষণ করছেন বললেন সেক্টাস পাপিয়াস, আর মার্ক অ্যান্টনি ওদিকে মিশরের রানীকে নিয়ে সময় কাটাচ্ছেন। এই যখন অবস্থা, তখন সিজারের সঙ্গে যুদ্ধে আমার জয় কেউ রুখতে পারবে না, এ আমার দৃঢ় বিশ্বাস। পাপিয়াসের কথা শেষ হতে না হতেই একজন দূত এসে খবর দিল, সিজার আর লেপিডাস দুজনেই যে যার সৈন্যবাহিনী নিয়ে লড়াই এর জন্য তৈরি হচ্ছেন। এর খানিক বাদে ভ্যারিয়াস নামে পাপিয়াসের এক ঘনিষ্ঠ বন্ধু এসে জানালো, মার্ক অ্যান্টনি মিশর থেকে রোমে ফিরে আসছেন। মার্ক অ্যান্টনি রোমে ফিরে আসছেন শুনে হতাশ হলেন পাপিয়াস। বললেন, এটা আমাদের কাছে সত্যিই দুঃসংবাদ। আমার মতো অ্যান্টনির রোমে ফিরে আসার খবর এখনই হতাশ হবার কিছু নেই। জলদস্যু ম্যানাক্রেটিস বলল, ভুলে যাবেন না পাপি, অ্যান্টনির ভাই আর বউ কদিন আগে সিজারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। কাজেই অ্যান্টনির উপর সিজার এই মুহূর্তে খুশি নন, এটা ধরে নেওয়াই স্বাভাবিক, আর এই সুযোগটাই আমাদের নিতে হবে। রোমের ত্রয়ী শাসকদের রাতের ঘুম যে কেড়ে নিয়েছে, সেই সেক্টাস পাপিয়াসের বাবা পম্পি নিজে সেখানে এক সময় ছিলেন রোমের সর্বা ভাগ্য বিধাতা। যুদ্ধে জুলিয়াস সিজারের হাতে তিনি মারা যান। বাবার মৃত্যুর প্রতিশোধ নিতেই যে সেক্টাস পাপিয়াস অক্টেভিয়াস সিজারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে তা মার্ক অ্যান্টনি জানতে বাকি নেই। তিনি এও জানেন সিজারের বিরুদ্ধে বিদ্রোহে জয়ী হতে পাপিয়াস ভূমধ্যসাগরের দুই জলদস্যু নিজের দলে ভিড়িয়েছেন। এর ফলে পাপিয়াস এখন এতটাই শক্তিমান হয়ে উঠেছে যা সামনে অক্টেভিয়াস, সিজার আর লেপিডাসের সৈন্যবাহিনী টিকতে পারবে না। যুদ্ধ হলে পম্পির জয় অনিবার্য, আর পম্পি যুদ্ধে জিতলে রোম সাম্রাজ্য ভেঙে গুড়িয়ে যাবে। কিন্তু এর অন্য দিকটাও ভেবে দেখার মতো, যুদ্ধে পম্পি যদি হেরে যায় তাহলে সিজারের শক্তি যাবে বেড়ে,
মার্ক অ্যান্টনির সাহায্য ছাড়াই তিনি এত বড় এক যুদ্ধে জয়ী হয়েছেন। অক্টেভিয়াস সিজার বুক ফুলিয়ে এটাই প্রচার করবেন, তার ফলে মার্ক অ্যান্টনির গুরুত্ব যাবে কমে। না, পম্পিকে যুদ্ধে জেতানো তার কোনো রকম সাহায্য ছাড়াই সিজারের হাতে পম্পির পরাজয় দুটোর একটাও মার্ক অ্যান্টনি কখনোই ঘটতে দিতে পারেন না। জাহাজে চেপে দেশে ফেরার সময় এসব কথা তোলপাড় হচ্ছিল তার মনে। রোমে ফিরে এসে অক্টেভিয়াস সিজারের সঙ্গে দেখা করলেন মার্ক অ্যান্টনি। সেই সুযোগে অ্যান্টনির ভাই আর স্ত্রী যে তার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন সেই প্রসঙ্গ তুলে অ্যান্টনিকে খোঁচা দেবার লোভ সামলাতে পারলেন না সিজার। অ্যান্টনি খোঁচা খেয়ে মুখ বুজে থাকার পাত্র নন, তাই পাল্টা জবাব তিনিও দিলেন। সিজারের সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হলো। লেপিডাস ছাড়াও সে সময় রোমের দুই বয়স্ক কূটনীতিক সেসিনাস আর এগ্রিপা সেখানে ছিলেন। এরা দুজনেই ছিলেন অক্টেভিয়াসের হিতৈষী। সিজার আর অ্যান্টনিকে শান্ত করতে সেসিনাস বললেন, কি করছেন আপনারা? ছোটখাটো ব্যাপার নিয়ে নিজেদের মধ্যে বিরোধ ঘটালে যে আমাদের শত্রু পাপিয়াসেরই সুবিধা হবে, এই বোধটুকুও হারিয়ে ফেলেছেন আপনারা। রোমের এখন ঘোর সংকট, এই সময় আগে হাতে হাত লাগিয়ে তাকে সংকট মুক্ত করুন। অবস্থা স্বাভাবিক হলে নিজেদের বিরোধ মিটিয়ে নেবেন। আমার একটা প্রস্তাব আছে। প্রবীণ এগ্রিপা তাকালেন সিজারের দিকে। সিজার, আর বাড়িতে আপনার বোন অক্টেভিয়া আর এখনো বিয়ে হয়নি। এদিকে মার্ক অ্যান্টনির স্ত্রী ফুলভিয়া মারা গেছেন। এখন আপনি যদি নিজের বোনের সঙ্গে মার্ক অ্যান্টনির বিয়ে দেন তাহলে আমার মতে রোমের মহা উপকার হবে। আপনি কি একবারও ভেবে দেখেছেন? সিজার বললেন, আমি আমার বোনের সঙ্গে অ্যান্টনির বিয়ে দিয়েছি শুনলে ক্লিওপেট্রা আমার আর অ্যান্টনিকে আস্ত রাখবে ভেবেছেন? মার্ক অ্যান্টনি নিজে গোড়ায় আপত্তি করলেন, কিন্তু সেসিনাস আর এগ্রিপা দুজনে অনেক বুঝিয়ে শেষ পর্যন্ত তাকে বিয়েতে রাজি করালেন। মার্ক অ্যান্টনি তার বোনকে বিয়ে করতে রাজি আছেন শুনে সিজার নিজেও মনে ভরসা পেলেন। কেমন লাগলো বন্ধুরা আমার গল্পটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটি প্রেস করে, এই ধরনের বিভিন্ন রকম গল্প পেতে। আর এর শেষের পর্ব আগামী দুদিনেই প্রকাশিত হবে। নমস্কার বন্ধুরা, গল্প পাঠের আসরে আপনাদেরকে স্বাগত।